সকাল ৭টার সময় ফোনটা বেজে উঠল। বিয়ের ক্লান্তি এবং ঘুমের ঘোরে আচ্ছন্ন আকাশ পাশ ফিরল। কে এত সকালে? চোখ না খুলেই সে বিড়বিড় করল। ফোনটা ছিল তার বন্ধু সমীরের। হ্যাঁ ভাই, সে ফোনটা তুলে বলল, আকাশ, ভাবি কোথায়? আকাশের চোখ তখনও বন্ধ ছিল। কি? ভাবি কোথায়? সমীরের কণ্ঠে এক অদ্ভুত আতঙ্ক ছিল। কোথায় মানে? আকাশ হালকা হাসল। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানেই তো আছে। কাল বিয়ে হয়েছে আমাদের, ভুলে গেছিস নাকি? সকাল সকাল কি ঠাট্টা করছিস? সমীরের কণ্ঠস্বর তীক্ষ্ণ হল। না আকাশ, আমি মজা করছি না। আমি তোকে জিজ্ঞাসা করছি, ভাবি কোথায়? এই মুহূর্তে সে কোথায়? এবার আকাশের ঘুম কিছুটা ভাঙল। সমীরের আওয়াজে কিছু একটা অস্বাভাবিক ছিল। আরে কি হয়েছে তোর? এখানেই আছে, আমার কাছেই। এই কথা বলতে বলতে সে চোখ খুলল আর দেখল পাশের জায়গাটা খালি। বিছানাটা ঠান্ডা, বোধহয় বাথরুমে আছে। আকাশের কণ্ঠে হালকা দ্বিধা এলো। তুই বলতো কি হয়েছে? সমীরের কাপা কণ্ঠস্বর এলো। আকাশ ভাই, আমি তোর বিয়েতে এসেছিলাম। আমি ভাবিকে দেখেছি, আমি তাকে চিনি। সমীর প্রায় চিৎকার করছিল। আর ওই ছেলেটা, যেভাবে ওরা দুজন একসাথে ভেতরে যাচ্ছিল আকাশ, দুজনকেই খুব স্বচ্ছন্দ লাগছিল। আকাশের মাথা অবশ হয়ে গেল। সে রিয়ার নম্বরে ফোন করল। সুইচ অফ। সে শার্ট পরল। হাত এত কাঁপছিল যে বোতাম লাগানো কঠিন হচ্ছিল। সে সিঁড়ি দিয়ে নিচে ছুটল। মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন। আরে আকাশ, উঠে গেছিস বাবা? রিয়া তোর কাছে এসেছিল নাকি? মা তার মুখের দিকে তাকালেন। সব ঠিক আছে তো? আকাশ কোনো জবাব দিল না। সে ছাদের দিকে ছুটল। উঠোন দেখল, স্টোররুম পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজল। পুরো বাড়িতে রিয়া ছিল না। বিয়ে পরের দিনই তার নতুন বউ উধাও। ফোন আবার বাজল। সমীরের ফোন। আকাশ, সে এখনও ভেতরেই আছে। আমি রুম নাম্বার জানার চেষ্টা করছি, তুই জলদি চলে আয়। আকাশের চোখের সামনে গত রাতের দৃশ্যগুলো ঘুরে গেল। রিয়ার লাজুক হাসি, সেই ৭টি শপথ, সেই ৭টি পাক, একসাথে থাকার শপথ। না, এটা সত্যি হতে পারে না। মা, আমার জরুরি কাজে যেতে হবে। সে চিৎকার করল এবং কিছু না শুনে গাড়ির চাবি নিয়ে বাইরে ছুটল। গাড়ি চালু করার সময় তার হাত এত কাঁপছিল যে চাবিটা দুবার পড়ে গেল। মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, সমীর কি সত্যি বলছে? হোটেলের বোর্ড দেখতেই তার শ্বাস বন্ধ হয়ে এলো। পার্কিংয়ে গাড়ি রেখে সে প্রায় দৌড়ে ভেতরে রিসেপশনে গেল। রিয়া, রিয়া নামে কোনো বুকিং আছে কি? না স্যার, রিয়া নামে কোনো বুকিং নেই। রিসেপশনিস্ট কম্পিউটারে দেখে বলল। আকাশের মনে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো। দেখেছিস, সমীর ভুল ছিল। সে ঘুরতে যাচ্ছিল, ঠিক তখনই সমীর রিসেপশনিস্টকে জিজ্ঞেস করল, কোনো নববিবাহিত মেয়ে এসেছে কি, মনে করে দেখুন। তখন রিসেপশনিস্ট বলল, হ্যাঁ স্যার, মিস্টার রোহন মেহরার সাথে একজন মহিলা এইমাত্র ১৫ মিনিট আগে চেক ইন করেছেন। তিনি লাল রঙের শাড়ি পরেছিলেন। আকাশের মনে হলো কেউ যেন তার বুক থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলেছে। এখন আর সন্দেহের কোনো অবকাশ ছিল না। কোন ঘরে আছে সে? আকাশ রাগে ফুঁসতে লাগল। রিসেপশনিস্ট দ্বিধা করে বলল, স্যার, আমরা অনুমতি ছাড়া। আমি তার স্বামী। সে টেবিলের ওপর মুঠি মারল। তার কণ্ঠে এতটা রাগ আর অস্থিরতা ছিল যে রিসেপশনিস্ট ভয় পেয়ে গেল। সে কম্পিউটারে নাম দেখল, তারপর সংকোচের সাথে বলল, রুম নাম্বার ৩০২। লিফটের মাধ্যমে আকাশ রুম নাম্বার ৩০২-এর বাইরে পৌঁছল। সমীর নিচেতেই রইল। ভেতর থেকে হালকা হালকা আওয়াজ আসছিল, কথাবার্তা, হাসির আওয়াজ। সে তার সমস্ত সাহস জুটিয়ে দরজায় টোকা দিল। কয়েকবার টোকা যাওয়ার পর দরজাটা খুলল। সামনে রিয়া দাঁড়িয়েছিল। সেই লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, স্মৃতিতে সিঁদুর এবং চোখে এক ভয়ঙ্কর বিস্ময়। তাকে সামনে দেখে রিয়ার মুখটা সাদা হয়ে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। আকাশ, তুমিও এখানে? তার জিভ জড়িয়ে যাচ্ছিল। আকাশ তাকে কোনো জবাব দিল না। তার দৃষ্টি রিয়ার পেছনে দাঁড়ানো ছেলেটার দিকে ছিল। সেও অবাক ছিল, কিন্তু শার্টের ওপরের দুটো বোতাম খোলা ছিল। মুখে নির্লজ্জতার ভাব। বিছানার চাদরটা কিছুটা অগোছালে ছিল। বিছানার উপরেই নাস্তার প্লেটগুলোও রাখা ছিল। সবকিছু পরিষ্কার ছিল। কাশ কিছু বলল না, একটি শব্দও না। তার চোখ রিয়ার মুখের দিকে স্থির ছিল, যা এখন অপরাধ বোধ এবং ভয়ের কারণে ঝুঁকেছিল। সেই চোখে হাজারো প্রশ্ন ছিল, লক্ষ লক্ষ অভিযোগ ছিল, কোটি কোটি স্বপ্ন ভাঙার ব্যথা ছিল। একটি শব্দ না বলে কাশ ঘুরে দাঁড়াল এবং সেখান থেকে চলে গেল। রিয়ার আওয়াজ পেছন থেকে এলো, কাশ, দাঁড়াও, শোনো তো। কিন্তু কাশের পা থামল না। কিভাবে সে গাড়ি পর্যন্ত পৌঁছালো, কিভাবে সে গাড়ি চালু করল, তার কোনো হোশ ছিল না। রিয়ার মুখ, তার ঘাবড়ে যাওয়া চোখ, সেই ছেলেটার চ্যালেঞ্জিং দৃষ্টি, অগোছালো বিছানা, প্রতিটি দৃশ্য তার বুকে আরও একটি আঘাত করছিল। কেন? কেন রিয়া? একবার,
শুধু একবার আমাকে জানিয়ে দিতে। আমি তোমার সুখের জন্য নিজেই এই সম্পর্কটা অস্বীকার করতাম। কিন্তু এই বিশ্বাসঘাতকতা কেন? আমার ভালোবাসার, আমার বিশ্বাসের, আমার পরিবারের সম্মানের তুমি সবকিছুর উপহাস করে দিলে। এই প্রশ্নটা তার ভেতরে ঘুরছিল, কিন্তু জবাব দেওয়ার মতো কেউ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা সে শহরের রাস্তায় ঘুরতে লাগল। তার ফোন ক্রমাগত বেজে চলছিল, কখনো মায়ের, কখনো বাবার, কখনো সমীরের। কিন্তু সে কারো ফোন ধরল না। সে কাউকে কি বলতো, কি জানাতো? অবশেষে যখন শরীর আর মন দুটোই জবাব দিল, তখন সে বাড়ির দিকে গাড়ি চালালো। সে জানত না যে সে বাড়ি গিয়ে কি বলবে, কি করবে। তার কোনো পরিকল্পনা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু এক অফুরান্ত যন্ত্রণা আর খালি ভাব ছিল। যখন সে বাড়িতে পৌঁছালো, তখন দুপুর 2টো বাজছিল। বাড়ির বাইরে সাজসজ্জা এখন তাকে কোনো কুৎসিত ঠাট্টার মতো মুখ ভেঙাচ্ছিল। সে কাঁপতে থাকা হাতে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে সে চমকে গেল। সোফায় মা বাবা বসেছিলেন এবং তাদের পাশেই জলের গ্লাস নিয়ে রিয়া বসেছিল। কাশ, এসে গেছিস বাবা? মা তাকে দেখেই ডাগিয়ে গেলেন। কোথায় চলে গিয়েছিলে? আমরা সবাই কত চিন্তা করছিলাম, ফোনও ধরছিলি না। আকাশ কোনো জবাব দিল না। এদিকে তুই উধাও আর ওদিকে বউ। বাবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। পরে এসে বলল যে সকালে ওর শরীরটা ভালো লাগছিল না, দম বন্ধ লাগছিল, তাই পাশের পার্কে তাজা বাতাস নিতে চলে গিয়েছিল। কিন্তু বাবা, তোমাকে তো বলে যাওয়া উচিত ছিল, তাই না? পার্ক, তাজা বাতাস শুনে আকাশের ঠোঁটে এক তিক্ত বেদনাদায়ক হাসি ফুটে উঠল। কোথায় ছিলি বাবা? কিছু তো বল। বাবার জিজ্ঞেস করায় আকাশ বলল, আমি সমীরের বাড়িতে গিয়েছিলাম, কোনো কাজ ছিল। চল বসে খাবার খেয়ে নে, মা আদর করে বললেন। না, আমার খিদে নেই, বলে সে সোজা নিজের ঘরের দিকে গেল। রাতে আকাশের ঘরের দরজায় একটা টোকা পড়ল। আকাশ দরজা খুলল। সামনে রিয়া দাঁড়িয়েছিল। তার মুখ আঁচল ভেজা ছিল, চোখ ফোলা ছিল, সে বুড়িভাবে কাঁপছিল। আকাশ তাকে দেখল। তার চোখে ছিল গভীর বিষাদ। সে কিছু না বলে তাকে ভেতরে আসার রাস্তা দিল এবং দরজা বন্ধ করে নিল। ঘরটা তখনও একই রকম ছিল, ফুলে সাজানো তাদের সেই বিছানা, যেখানে সে তাদের নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। আজ আকাশের কাছে তা তার চিতার মতো লাগছিল। দরজা বন্ধ হতেই রিয়া মেঝেতে বসে পড়ল এবং আকাশের পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমার খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। আকাশ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরে কোনো অনুভূতি অবশিষ্ট ছিল না, না রাগ, না সহানুভূতি। ওঠো, সে নিরেট কণ্ঠে বলল। রিয়া তার দিকে তাকাল। তার চোখে আশার এক ঝলক ছিল। সে উঠল এবং কাঁপতে কাঁপতে বলল, আকাশ, আমি জানি যা হয়েছে তা ভুল ছিল, তার কোনো ক্ষমা নেই। কিন্তু প্লিজ একবার, শুধু একবার আমার কথা শোনো। আকাশ কোনো জবাব দিল না, শুধু তাকে দেখতে লাগল। তার নীরবতা রিয়াকে আরও ভয় পাইয়ে দিচ্ছিল। রিয়া সাহস করে বলতে শুরু করল, ওই ছেলেটা যে আমার সাথে ছিল, সে রোহান। আমরা কলেজ থেকেই একে অপরকে ভালোবাসতাম। এই কথা বলতে গিয়ে তার গলার আওয়াজ ভেঙে গেল। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবারের লোকজন এতে একেবারেই রাজি ছিল না। রোহানের আর্থিক অবস্থা ভালো নয় এবং সে আমাদের জাতিরও নয়। আমি আমার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার একটিও কথা শোনেননি। তারা আমাকে সমাজে তাদের সম্মানের দোহাই দিলেন, তাদের শপথ দিলেন। রিয়ার চোখ থেকে জল ঝরছিল। তারা জোর করে আমার বিয়ে তোমার সাথে ঠিক করে দিলেন। আমি প্রতিবাদ করলাম, কাঁদলাম, আরতি জানালাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। আমাকে বলা হলো যে আমি যদি এই বিয়ে না করি তবে তারা নিজেদের জীবন দিয়ে দেবেন। আমি বাধ্য হয়েছিলাম আকাশ, আমি হেরে গিয়েছিলাম। বিয়ের দিন পর্যন্ত আমি আশা করছিলাম যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে। রোহানও বলেছিল যে সে কিছু করবে, কিন্তু সেও কিছু করতে পারল না। আমি মণ্ডপে জীবন্ত লাশের মতো বসেছিলাম। প্রতিটি রীতিনীতি, প্রতিটি প্রতিশ্রুতি আমার জন্য এক একটা শাস্তি ছিল। আকাশ চুপচাপ শুনতে লাগল, প্রতিটি শব্দ তার বুকে কাঁটার মতো বিঁধেছিল। গতকাল রাতে যখন সবকিছু হয়ে গেল, আমার মনে হলো যে এখন আমার জীবন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিটাই কাটবে। আজ সকালে যখন তুমি ঘুমাচ্ছিলে, রোহানের ফোন এলো। সে বলছিল যে সে আমার সাথে দেখা না করে থাকতে পারবে না। সে শহর ছেড়ে চিরতরে চলে যাচ্ছে এবং যাওয়ার আগে শুধু একবার আমার সাথে দেখা করতে চেয়েছিল, একান্তে, শুধু বিদায় জানাতে। রিয়া আকাশের হাত ধরার চেষ্টা করল, কিন্তু আকাশ তার হাতটা টেনে নিল।
আমি নিজেকে দমন করতে পারিনি আকাশ। আমার মনে হয়েছিল যে যদি আমি তাকে শেষবারের মতো বিদায় না জানাই, তবে আমি সারা জীবন এই বোঝার সাথে বাঁচতে পারবো না। আমি কসম খাচ্ছি আকাশ, আমি শুধু তাকে এটাই বলতে গিয়েছিলাম যে এখন আমাদের মধ্যে কিচ্ছু হতে পারে না। আমি তাকে এটা জানাতে গিয়েছিলাম যে আমি এখন তোমার স্ত্রী এবং আমি আমার সম্পর্ক পূর্ণ সততার সাথে পালন করব। আমার কথা বিশ্বাস করো, আমাদের মধ্যে কিছুই ভুল হয়নি। রিয়ার কথা শেষ হলো। ঘরে এক দীর্ঘ ভারী নীরবতা নেমে এলো। রিয়া আশাপূর্ণ চোখে আকাশের দিকে তাকিয়েছিল, যেন একজন আসামি বিচারকের রায়ের জন্য অপেক্ষা করছে। আকাশের মন যন্ত্রণা আর সহানুভূতির মাঝে ফেসে গিয়েছিল। একদিকে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা ছিল, ভেঙে যাওয়া বিশ্বাস ছিল। অন্যদিকে এক মেয়ের বাধ্যবাধকতা ছিল, এক ভাঙার হৃদয়ের গল্প ছিল যাকে জোর করে এমন এক সম্পর্কে বেঁধে দেওয়া হয়েছিল যা সে চায়নি। সে রিয়াকে ভালোবাসত, প্রথম দেখাতেই সে তার সাথে তার পুরো জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু এখন কি? সে কি কখনো রিয়ার উপর আবার বিশ্বাস করতে পারবে? আর তার বাবা মা, তাদের সম্মান, সমাজ, হাজারো প্রশ্ন ছিল, আর আকাশ একা দাঁড়িয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন মোড়ে। একটি রাস্তা তালাকের দিকে যাচ্ছিল, সমাজের চোখে সম্মান বাঁচানোর দিকে। অন্য রাস্তাটা ক্ষমার দিকে যাচ্ছিল, এমন এক সম্পর্ককে সুযোগ দেওয়ার দিকে যার শুরুটাই হয়েছিল এক মিথ্যা আর প্রতারণা দিয়ে। তাকে বেছে নিতে হতো। পরের দিন সকালে বাড়িতে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, সারা রাতের ঝড়ের পরের শান্তি। আকাশ স্থির করল যে সে রিয়াকে বাড়ি থেকে বেরও করবে না এবং সে কাউকে কিছু জানাবেও না। কেন? সে নিজেও জানত না। হয়তো সে রিয়ার বাধ্যবাধকতা অনুভব করতে পারছিল, বা হয়তো সে তার বাবা মাকে এই বয়সে এত বড় আঘাত দিতে চায়নি, অথবা তার হৃদয়ের কোনো এক কোণে এখনও এক আশা বাকি ছিল। সে রিয়াকে শুধু এতটুকুই বলল, যা হয়েছে তা আমাদের দুজনের মধ্যেই রাখব। আমার বাবা মা যেন কিছু জানতে না পারে। আমরা দুনিয়ার কাছে এক সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকব। রিয়া কাঁপা কণ্ঠে বলল, আর আমাদের মধ্যে? আকাশ তার দিকে একটা ঠান্ডা দৃষ্টি দিল এবং বলল, আমাদের মধ্যে এখন আর কিচ্ছু নেই। আমরা একই ছাদের নিচে থাকা দুজন অচেনা মানুষ। এখন তারা একই ঘরে থাকত, কিন্তু তাদের মধ্যে মাইলের দূরত্ব ছিল। আকাশ রাতে সোফায় ঘুমাত, রিয়া বিছানায়। তারা একে অপরের সাথে কথা বলতো না প্রয়োজন ছাড়া। দুনিয়ার চোখে তারা এক আদর্শ স্বামী স্ত্রী ছিল। আকাশ তার আত্মীয় স্বজনের সামনে এক আদর্শ স্বামীর মতো আচরণ করত, এবং রিয়াও এক আদর্শ পুত্রবধূর ভূমিকা পালন করছিল। সে সকালে তাড়াতাড়ি উঠত, পুজো পাঠ করত, মায়ের কাজে হাত লাগাত, বাবার ওষুধপত্রের খেয়াল রাখত। সে তার সেবা এবং আচরণ দিয়ে কিছুদিনের মধ্যেই বাড়ির সবার প্রিয় হয়ে উঠল। আকাশের মা তাকে দেখে খুব খুশি হয়ে বলতেন, আমি বড় ভাগ্যবতী যে রিয়ার মতো বউ পেয়েছি, এ তো ঘরকে স্বর্গ বানিয়ে দিয়েছে। এই কথাগুলো শুনে আকাশের বুকে এক ব্যথা উঠত। সে দেখত রিয়া কত সততার সাথে তার দায়িত্ব পালন করছে। সে দেখত কিভাবে সে তার বাবা মার খেয়াল রাখছে, যেন তারাই তারই আপন। কিন্তু তারপর তার হোটেলের সেই দৃশ্যটা মনে পড়ে যেত এবং তার মন আবার কঠোর হয়ে যেত। এই দ্বৈত জীবন দুজনের জন্যই এক শাস্তি ছিল। রিয়া আকাশের সাথে কথা বলতে চাইত, তার কাছে ক্ষমা চাইতে চাইত, কিন্তু আকাশ তার চারপাশে এমন এক দেয়াল তৈরি করে ফেলেছিল যা পার হওয়া অসম্ভব ছিল। আর আকাশ রিয়াকে ঘৃণা করতে চাইত, কিন্তু পারত না। যখন সে তাকে তার বাবা মার সেবা করতে দেখত, তখন তার মনে শ্রদ্ধার ভাব জাগত। যখন সে তাকে রাতে চুপি চুপি কাঁদতে দেখত, তখন তার উপর দয়া হতো। সে এক অদ্ভুত দ্বিধায় বাস করছিল। তার মস্তিষ্ক কিছু বলত, তো হৃদয় অন্য কিছু। তাদের জীবন একই ধারায় চলছিল, দিনে লোক দেখানো এবং রাতে নীরবতা। ৩ মাস কেটে গিয়েছিল, অর্থাৎ ৯০ দিন এবং ৯০ রাত, যা আকাশ এবং রিয়া একে অপরের সাথে অচেনা মানুষের মতো কাটিয়েছিল। এখন তো ওই নীরবতা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। এক রাতে আকাশের খুব জ্বর হল, ঠান্ডায় তার পুরো শরীর কাঁপছিল। সে উঠে ওষুধ নিতে চেষ্টা করল, কিন্তু দুর্বলতার কারণে সে আবার সোফায় পড়ে গেল। তার শব্দ শুনে রিয়ার ঘুম ভেঙে গেল। সে আলো জ্বালালো এবং আকাশকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেল। সে দৌড়ে তার কাছে গেল এবং তার কপালে হাত রাখল। কপালটা আগুনের মতো গরম ছিল। আকাশ, আপনার তো খুব জ্বর, সে চিন্তিত হয়ে বলল। আকাশ দুর্বল চোখে তার দিকে তাকাল। রিয়া তাকে ধরে তুলল এবং জ্বরের ওষুধ খাওয়াল, কিন্তু জ্বরটা বেশি ছিল। সে রান্নাঘরে গেল এবং জল এনে আকাশের মাথায় ঠান্ডা জলপটি দিতে লাগল। সে সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমোয়নি, শুধু তার পাশে বসেছিল। সকালে যখন আকাশের চোখ খুলল, তখন সে নিজেকে বিছানায় দেখতে পেল এবং রিয়াকে সোফায় বসে ঘুমন্ত অবস্থায় দেখল। মাসের পর মাস পর প্রথমবার আকাশের মনে রিয়ার জন্য ঘৃণা ছাড়া অন্য কোনো অনুভূতি জেগেছিল।
সেই অনুভূতি ছিল কৃতজ্ঞতার। সেই দিনের পর কিছুটা পরিবর্তন এলো। আকাশ সোফায় শোয়া বন্ধ করে দিল। সে বিছানার এক কোণে ঘুমাত এবং রিয়া অন্য কোণে, কিন্তু তাদের মধ্যে নীরবতা এখনও ছিল। রিয়া এই ছোট পরিবর্তনেই খুশি ছিল। সে আরও চেষ্টা শুরু করল। সে আকাশের পছন্দের রান্না বানাত, তার জামাকাপড় ইস্ত্রি করে রাখত, অফিস থেকে ফিরলে তার জন্য জল নিয়ে আসত। আকাশও দেখছিল যে রিয়া কতটা বদলে গেছে এবং এই সম্পর্কটা বাঁচানোর জন্য কতটা কষ্ট করছে। তাকে রিয়ার মধ্যে এখন আর একজন বিশ্বাসঘাতক মহিলা নয়, বরং এমন এক মেয়ে মনে হচ্ছিল যে তার একটি ভুল শুধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল। এক সন্ধ্যায় যখন আকাশ অফিস থেকে বাড়ি ফিরল, তখন সে দেখল রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে এবং তার চোখ ভেজা। আকাশ নিজেকে থামাতে পারল না। সে তার কাছে গেল এবং ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে? এই প্রথম কয়েক মাসে আকাশ তার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলেছিল। রিয়া চমকে তার দিকে তাকাল। তারপর তার চোখ জলে ভরে গেল। কিছু না, শুধু বাবার কথা মনে পড়ছিল। আজ তার জন্মদিন। আকাশও চুপ রইল। তারপর কিছুক্ষণ পর বলল, ফোনে কথা বলে নাও, এবং ফোনটা লাগিয়ে রিয়াকে দিল। রিয়া ভেজা চোখে তার দিকে তাকাল। সে বেশি কথা বলতে পারল না, শুধু কাঁদতে লাগল। ফোন রাখার পর সে আকাশের দিকে ঘুরল এবং বলল, ধন্যবাদ। সেই ধন্যবাদের মধ্যে এতটা কৃতজ্ঞতা আর এতটা ভালোবাসা ছিল যে আকাশের মনও গলে গেল। সেই রাতে প্রথমবার আকাশের মনে হলো যে হয়তো এই সম্পর্কটাকে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে। হয়তো সে আর রিয়া একসাথে একটা নতুন শুরু করতে পারে। একটা দুর্বল হলেও আশার আলো দেখা যাচ্ছিল। জীবন ধীরে ধীরে লাইনে ফিরছিল। আকাশ এবং রিয়া এখন একে অপরের সাথে কিছুটা কথা বলতে শুরু করেছিল। আকাশ মনে মনে রিয়াকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে সেই অতীত ভুলে একটা নতুন শুরু করতে চেয়েছিল, কিন্তু হয়তো ভাগ্য অন্য কিছু চেয়েছিল। একদিন যখন রিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ একটা বাইক তার সামনে এসে থামল। বাইকে ছিল রোহান। রিয়া তাকে দেখে হতবাক হয়ে গেল। তার বুকটা জোরে জোরে ধড়ফড় করতে লাগল। রোহান, তুমি এখানে কি করত? তুমি তো শহর ছেড়ে চলে গিয়েছিলে। রোহান বাইক থেকে নামল। তার চোখে এক অদ্ভুত জিদ ছিল। আমি যেতে পারিনি রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তোমার জন্য ফিরে এসেছি। তুমি কি বলছো রোহান? আমার বিয়ে হয়ে গেছে, এখন আমাদের মধ্যে কিচ্ছু নেই। প্লিজ এখান থেকে চলে যাও। রিয়া ঘাবড়ে গিয়ে বলল। তার ভয় ছিল যে কেউ তাদের দেখে না ফেলে। বিয়ে? সেই বিয়ে যা জোর করে হয়েছিল? তুমি কি ওই লোকটার সাথে খুশি? রোহান রাগের সাথে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি খুশি। আকাশ খুব ভালো মানুষ। সে আমার খুব খেয়াল রাখে। প্লিজ আমার জীবনে আর ফিরে এসো না, যাও এখান থেকে। রিয়া প্রায় আরতি জানাতে লাগল। আমি যাব না। রোহান তার হাত ধরে বলল, আমার সাথে চলো। তুমি শুধু আমার রিয়া। রিয়া ঝট করে তার হাতটা ছাড়িয়ে নিল। খবরদার, যদি আমাকে আবার হাত দাও, ভুলে যাও আমাকে রোহান। আমি এখন তোমার নই। এই বলে রিয়া প্রায় দৌড়ে তার বাড়ির দিকে ছুটে গেল। বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করল এবং হাঁপাতে লাগল। তার পুরো শরীর ভয়ে কাঁপছিল। রোহান ফিরে এসেছিল। সেই অতীত যাকে সে দফন করে দিয়েছিল আজ আবার জীবিত হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তার ভয় ছিল যে যদি আকাশ এটা জানতে পারে, তবে সেই নাজুক বিশ্বাস যাই মাত্র তৈরি হতে শুরু করেছিল তা আবার ভেঙে যাবে। সে আকাশকে কিচ্ছু না বলার সিদ্ধান্ত নিল। তার মনে হয়েছিল যে সে এই সব কিছু একাই সামলে নেবে। কিন্তু রোহান এত সহজে হার মানার পাত্র ছিল না। সে রিয়াকে ফোন করা শুরু করল। রিয়া তার নাম্বার ব্লক করে দিল। সে অন্য নম্বর থেকে ফোন করা শুরু করল। সে তাকে মেসেজ করত, যেখানে সে পুরনো স্মৃতিগুলোর দোহাই দিত, তাকে আবেগগতভাবে ব্ল্যাকমেইল করত। যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো, তবে আমি তোমার বাড়িতে পৌঁছে যাব। এই মেসেজটা পড়ে রিয়ার প্রাণ বেরিয়ে গেল। সে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। সে এমন এক জালে ফেসে গিয়েছিল যা থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। একদিকে আকাশের বাড়তে থাকা বিশ্বাস ছিল, আর অন্যদিকে রোহানের হুমকি। তার রাতের ঘুম আর দিনের শান্তি উধাও হয়ে গেল। সে সবসময় ভীতসন্ত্রস্ত থাকত। প্রতিটি ফোনের আওয়াজে তার বুক কেঁপে উঠত। তার এই অবস্থা আকাশের চোখ থেকে লুকানো রইল না। আকাশ অনুভব করল যে রিয়া আবার চিন্তিত থাকতে শুরু করেছে। সে অন্যমনস্ক থাকত, প্রায়ই চমকে উঠত। সে জিজ্ঞেসও করল, কি হয়েছে রিয়া? তোমাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। রিয়া অজুহাত দিল, কিছু না, শুধু শরীরটা একটু খারাপ। আকাশ তার কথায় বিশ্বাস করল না। তার মনে হল
কিছু একটা তো আছে যা রিয়া তার থেকে লোকাচ্ছে, এবং একদিন তার এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হল। রিয়া তার ফোনটা ঘরেই ভুলে গিয়েছিল, আর ফোনে একই অচেনা নম্বর থেকে ক্রমাগত মেসেজ আসছিল। আকাশ নিজেকে অনেক থামালো, কিন্তু সে নিজেকে দমন করতে পারল না। সে ফোনটা তুলল এবং মেসেজগুলো পড়ে নিল। রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আগামীকাল সন্ধ্যা 5টায় সিটি ক্যাফেতে তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি। কাল দেখা হবে, নিজের খেয়াল রেখো। আকাশের হাত কাঁপতে লাগল। সেই একই প্রতারণা, সেই একই মিথ্যা। আবার আমি একে ক্ষমা করে দেওয়ার কথা ভেবেছিলাম, আরে আবার আমাকে প্রতারণা করল। আকাশের মনে হল যে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকা, যে একজন বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করার ভুল করল। আকাশের জন্য সেই মুহূর্তটা কোনো কেয়ামতের থেকে কম ছিল না। ফোনটা তার হাতে ছিল, আর রোহানের মেসেজ তার চোখের সামনে। সেই একই নাম, সেই একই প্রতারণা। সে রাগে কাঁপছিল। না, আর না, সে ফিসফিস করে বলল। ঠিক সেই সময় রিয়া ঘরে এলো। আকাশের হাতে নিজের ফোন দেখে এবং তার মুখে উত্তেজিত রাগ দেখে সে বুঝে গেল কি হয়েছে। তার মুখটা সাদা হয়ে গেল। আকাশ, ওটা আমি। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই আকাশ গর্জন করে উঠল। চুপ, একটা শব্দ না। তার কণ্ঠে এতটা যন্ত্রণা আর রাগ ছিল যে রিয়া শিউরে উঠল। আর কতবার প্রতারণা করবে তুমি আমাকে? আর কতবার আমার বিশ্বাসের গলা টিপে ধরবে? আমি ভেবেছিলাম যে তুমি বদলে গেছ, তোমার ভুলের জন্য লজ্জিত। আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম রিয়া। আমি এই সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। তোমার মতো মেয়েরা তো কখনো বদলাতে পারে না। তোমরা তো শুধু পুরুষদের সাথে খেলতে জানো। রিয়া কাঁদতে কাঁদতে বলল, না আকাশ, প্লিজ আমার কথা শোনো। এটা সত্যি নয়। সে আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল? খুব ভালো। আর তুমি এই কথাটা আমাকে বলতে পারোনি কেন? কারণ তুমি এখনও তার সাথে দেখা করো, তুমি এখনও তাকে ভালোবাসো। তুমি তো শুধু এখানে একজন ভালো পুত্রবধূ হবার নাটক করছো। আকাশ রাগে অন্ধ হয়ে গিয়েছিল। সে রিয়ার জল, তার সাফাই কিছুই দেখতে বা শুনতে পারছিল না। সে শুধু তার ভেঙে যাওয়া বিশ্বাস এবং তার অপমান দেখতে পাচ্ছিল। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আকাশের বাবা মা ঘরের বাইরে এসে গেলেন। কি হয়েছে? তোমরা এমনভাবে ঝগড়া করছো কেন? মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। আকাশ রাগে দরজা খুলল। আপনারা জানতে চান তো কি হয়েছে? তাহলে শুনুন। আপনার এই লাখ লাখের মধ্যে এক পুত্রবধূর সত্যিটা শুনুন। এবং তারপর আকাশ সব কিছু উগড়ে দিল। প্রথম সকাল থেকে শুরু করে হোটেল এরিয়াকে ধরার ঘটনা পর্যন্ত, রোহানের সাথে তার অতীত থেকে শুরু করে আজকের মেসেজ পর্যন্ত, সে কিছুই লোকালো না। যেমন যেমন আকাশ বলছিল, তার বাবা মায়ের মুখের ভাব পাল্টাতে লাগল। বিস্ময়, অবিশ্বাস এবং তারপর গভীর আঘাত। মায়ের তো যেন বিশ্বাসই হচ্ছিল না। সে রিয়াকে দেখছিলেন, তারপর আকাশকে। বাবা পাথরের মতো চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। যখন আকাশ তার কথা শেষ করল, তখন ঘরে এক ভয়ঙ্কর নীরবতা ছেয়ে গেল। মা ধীরে ধীরে রিয়ার কাছে গেলেন। এইটা সত্যি মা? তার গলা কাঁদছিল। রিয়া কিছু বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে কাঁদতে লাগল। তার নীরবতাই ছিল তার স্বীকারোক্তি। হে ভগবান! মা নিজের বুকে হাত রেখে সোফায় বসে পড়লেন। যাকে আমি নিজের মেয়ে ভেবেছিলাম, সে আমাদের পিঠে ছুরি মেরেছে। আমাদের সম্মান, আমাদের খানদানের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। বাবা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, গর্জন করে উঠলেন। অনেক হয়েছে। এই মেয়ের এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসহ্য। আকাশ, এক্ষুনি এই মেয়েকের বাড়িতে ছেড়ে দিয়ে এসো, আর আগামীকাল সকালেই তালাকের কাগজপত্র তৈরি করাও। এই সম্পর্ক এখন শেষ। বাবার এই সিদ্ধান্ত ছিল এক চূড়ান্ত আদেশ। আকাশ চুপচাপ দাঁড়িয়েছিল। সে এটাই তো চেয়েছিল। কিন্তু এখন যখন এটা হচ্ছিল, তখন তার এক অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। রিয়া কাঁদতে কাঁদতে তার শ্বশুরের পা জড়িয়ে ধরল। না বাবা, প্লিজ এমন করবেন না। আমি মরে যাব। আমি ভুল করেছি, কিন্তু আমি কোনো পাপ করিনি। প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন। কেমন সুযোগ? আমাদের ছেলের জীবন নষ্ট করে দিলে তুমি। আমাদের সম্মান নিলাম করে দিলে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এখন বাড়ির পরিবেশটা একটা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল। আকাশ এক মোড়ে দাঁড়িয়েছিল, যেখানে একদিকে তার বাবার আদেশ আর পরিবারের সম্মান ছিল, আর অন্যদিকে এক কাঁদতে কাকা আর্তনাদ করতে থাকা মহিলা, যে তার স্ত্রী ছিল। কিন্তু বাবার আদেশ পাথরের মতো ছিল। রিয়াকে তার ঘরে বন্ধ করে দেওয়া হলো, এবং সকাল হতেই আকাশের বাবা তার উকিলকে ফোন করলেন। কথাটা শুধু তালাক পর্যন্তই সীমাবদ্ধ থাকল না। তিনি রিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা করারও সিদ্ধান্ত নিলেন।
দুপুরের মধ্যে এই খবর রিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। তার বাবা মা দৌড়ে আকাশের বাড়িতে পৌঁছালেন, কিন্তু এখানে তাদের স্বাগত জানানো হলো না, বরং অপমান করা হলো। কোন মুখে এসেছেন এখানে? আকাশের বাবা তাদের দরজাতেই থামিয়ে দিলেন। নিজের মেয়েকে সংস্কৃতি শেখানোর বদলে তাকে অন্যদের জীবন নষ্ট করতে শিখিয়েছেন। আপনারা ওই প্রতারণায় সমানভাবে অংশীদার। রিয়ার বাবা হাত জোর করে বললেন, সম্বন্ধীজি, আমরা মানছি যে আমাদের মেয়ের ভুল হয়েছে, আমরা আপনার অপরাধী, কিন্তু প্লিজ ব্যাপারটা তো বাড়াবেন না। বাড়ির কথা বাড়িতেই মিটিয়ে ফেলি। সমাজে আমাদের সম্মানের কি হবে? সম্মান? আকাশের বাবা হাসলেন। যখন আমাদের সম্মান মাটিতে মেশানোর সময় আপনার মেয়ে এক মুহূর্তের জন্য ভাবেনি, তখন আমরা কেন আপনার সম্মানের পরোয়া করব? এখন কোনো অপসাবে না, সিদ্ধান্ত এখন আইন নেবে। ব্যাপারটা বিগড়ে গিয়েছিল। দুই পরিবারের মধ্যেকার ফাঁক এখন আরও গভীর হয়ে গিয়েছিল। রিয়ার বাবা মা তাদের মেয়েকে সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রিয়া স্পষ্টভাবে মানা করে দিল, যতক্ষণ না আইনিভাবে এই সম্পর্কটা শেষ হচ্ছে, আমি এই বাড়িতেই থাকব। এখন রিয়ার সাথে কেউ কথা বলত না, তাকে শুধু দিনে দুবেলা খাবার দেওয়া হতো। সে সারাদিন নিজের ঘরে কাঁদত। আকাশের মায়ের মন তার পুত্রবধূকে এই অবস্থায় দেখে গলে যেত, কিন্তু তিনি তার স্বামীর রাগের কাছে অসহায় ছিলেন। আকাশও এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাস করছিল। সে রিয়াকে ঘৃণা করত, কিন্তু তাকে এভাবে তিল তিল করে মরতে দেখে তার কষ্টও হতো। সে জানত যে এইসবের মধ্যে রিয়ার পাশাপাশি তার বাবা মা এবং রোহানও সমানভাবে দোষী। দিন কাটতে লাগল। তালাকের মামলা ফাইল হয়ে গিয়েছিল। প্রথম তারিখ ঘনিয়ে আসছিল। বাড়িতে সবাই উত্তেজনায় ছিল। এক রাতে আকাশ ঘুমোতে পারছিল না। সে উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর রিয়াও সেখানে এলো। হয়তো সেও ঘুমোতে পারছিল না। দুজন একে অপরের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল, নিঃশব্দে। অনেকক্ষণ পর রিয়া তার নিরহতা ভাঙল। তুমি কি সত্যি আমার থেকে তালাক চাও? আকাশ কোনো জবাব দিল না। রিয়া এগিয়ে বলল, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তোমাকে সব রকমভাবে কষ্ট দিয়েছি, এবং আমি এর শাস্তি ভোগ করার জন্য তৈরি। যদি তুমি তালাক চাও তবে আমি কিছু না বলে কাগজপত্রে সই করে দেব। আমি তোমার থেকে কোনো ভরণপোষণ বা অন্য কিছু চাইব না। শুধু শুধু একটা শেষ প্রশ্নের জবাব দাও। আকাশ তার দিকে তাকালো। তোমার কি এক মুহূর্তের জন্য এই কমাসে এমন মনে হয়নি যে আমরা এক হতে পারতাম? রিয়ার চোখ থেকে জল ঝরতে লাগল। তোমার কি আমার ভালোবাসার উপর কখনো বিশ্বাস হয়নি? রিয়ার এই প্রশ্নটা শুনে আকাশ মুখ ফিরিয়ে নিল। সে তার অনুভূতি দেখাতে চাইছিল না। এই সব কথার এখন আর কোনো মানে নেই। মানে আছে আকাশ, রিয়া বলল। আমি শুধু এটা জানতে চাই যে তোমার হৃদয়ে আমার জন্য এখনো কোনো জায়গা বাকি আছে। আকাশ চুপ রইল। তার ভেতরে এক দ্বন্দ্ব চলছিল। একদিকে তার পরিবার, তার সম্মান, তার ভাঙা হৃদয়। অন্যদিকে রিয়ার জল এবং তার সেই প্রশ্ন যা তার আত্মাকে ঝাঁকুনি দিচ্ছিল। তালাকের প্রথম তারিখ এসেই গেল। আকাশ এবং রিয়া দুজনেই তাদের পরিবারদের সাথে কোর্টে পৌঁছাল। কোর্টের করিডরটা কোনো যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল, যেখানে দুই পরিবার একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। মামলার শুনানি শুরু হল। আকাশের উকিল কথা বলা শুরু করলেন। তিনি রিয়ার ওপর প্রতারণা, ব্যভিচার এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ আনলেন। তিনি হোটেলের ঘটনার উল্লেখ করলেন, রোহানের সাথে তার সম্পর্কের কথা বললেন এবং সাম্প্রতিক মেসেজগুলো প্রমাণ হিসাবে পেশ করলেন। প্রতিটি শব্দ রিয়ার চরিত্রের ওপর কাদা ছুঁড়ছিল। রিয়া শুধু মাথা নিচু করে সবকিছু শুনছিল। তার জল তার গাল বেয়ে ঝরছিল। আকাশ এইসব দেখে অস্বস্তি অনুভব করছিল। এ তো সেই রিয়া যাকে সে একসময় শ্রদ্ধা করত, যাকে সে ভালোবাসতে শুরু করেছিল, আর আজ সে তাকেই ভরা আদালতে অপমানিত হতে দেখছিল। তার উকিলের কথাগুলো সত্যি ছিল, কিন্তু যেভাবে সেগুলোকে পেশ করা হচ্ছিল তাতে রিয়াকে একজন অপরাধী এবং নিজেকে একজন অসহায় শিকার হিসাবে প্রমাণিত করা হচ্ছিল, যা পুরো সত্যি ছিল না। যখন রিয়ার উকিলের পালা এলো, তখন তিনিও প্রতিরক্ষায় যুক্তি দিলেন। তিনি বললেন যে এই বিয়ে রিয়ার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। তাকে তার বাবা মা বাধ্য করেছিলেন। রোহান ছিল তার অতীত এবং সে শুধু তাকে বিদায় জানাতে গিয়েছিল। তিনি এও বললেন যে রিয়া গত কয়েক মাসে একজন আদর্শ স্ত্রী এবং পুত্রবধূ হওয়ার প্রতিটি কর্তব্য পালন করেছে, কিন্তু আকাশ এবং তার পরিবার তাকে কখনো গ্রহণ করেনি। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছিল। বিচারক সাহেব দুপক্ষকে নীরবে শুনছিলেন। তারপর সেই মুহূর্তটা এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। বিচারক আকাশকে সাক্ষ্য দেওয়ার জন্য কাঠঘড়ায় ডাকলেন। আকাশের বুকটা জোরে জোরে ধড়ফড় করছিল। সে ধীরে ধীরে হেঁটে কাঠঘড়ায় দাঁড়াল। তার সামনে একদিকে তার পরিবার ছিল, যারা তার থেকে রিয়ার বিরুদ্ধে বিষ উগড়ে দেওয়ার আশা করছিল। অন্যদিকে রিয়া আশাপূর্ণ চোখে তাকে দেখছিল। উকিল প্রশ্নের ঝড় শুরু করলেন। মিস্টার আকাশ, এটা কি সত্যি যে আপনার স্ত্রী বিয়ের পরের দিন সকালেই তার প্রেমিকের সাথে একটি হোটেলে ছিলেন? হ্যাঁ, আকাশ ধীর কণ্ঠে বলল।
এটা কি সত্যি যে সে আজও তার প্রেমিকের সাথে যোগাযোগে আছে এবং আপনার থেকে লুকিয়ে তার সাথে দেখা করে? আকাশ চুপ হয়ে গেল। এটা অর্ধেকটা সত্যি ছিল। সে যোগাযোগে ছিল, কিন্তু নিজের ইচ্ছায় নয়। তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। সে এক মুহূর্তের জন্য রিয়ার দিকে তাকাল। তার ভীত সন্ত্রস্ত চোখ। জবাব দিন মিস্টার আকাশ, উকিল জোর দিয়ে বললেন। আকাশ একটা গভীর নিঃশ্বাস নিল। সে সিদ্ধান্ত নিয়েছিল, সে আর মিথ্যার আশ্রয় নেবে না, না নিজের পক্ষ থেকে না রিয়ার পক্ষ থেকে। সে আজ আদালতে শুধু সত্যি বলবে। সে যোগাযোগে ছিল, আকাশ বলল, কিন্তু নিজের ইচ্ছায় নয়। তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তারই জবাবে কোর্টরুমে এক নীরবতা ছেয়ে গেল। তার নিজের উকিল এবং পরিবার বিস্ময়ে তার দিকে তাকাল। আপনার মানে কি? বিচারক জিজ্ঞাসা করলেন। আকাশ সাহস করে কথা বলা শুরু করল। বিচারক সাহেব, আমার উকিল যা কিছু বলেছেন তা সত্যি। আমার স্ত্রী আমাকে প্রতারণা করেছে। কিন্তু তিনি যা বলেননি, তাহলে এই প্রতারণার কারণ কি ছিল? এই বিয়ে আমার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। তাকে বাধ্য করা হয়েছিল এবং যে ছেলেটার সাথে সে দেখা করতে গিয়েছিল, সে ছিল তার ভালোবাসা। যাকে সে বিদায় জানাতে গিয়েছিল, হ্যাঁ, তার পদ্ধতি ভুল ছিল। তার উচিত ছিল আমাকে সত্যিটা বলা। সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। আকাশ এক মুহূর্তের জন্য থামল, তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল, কিন্তু এই ভুল কি একজন মানুষকে এতটা খারাপ প্রমাণিত করে দেয় যে তাকে ক্ষমার একটাও সুযোগ না দেওয়া হয়? আকাশ আজ প্রথমবার সবার সামনে রিয়ার পক্ষ নিল। সে তার অপরাধ স্বীকার করেছিল, কিন্তু তার পেছনের বাধ্যবাধকতাও তুলে ধরেছিল। সে আদালতে তাদের সম্পর্কের সত্যিটা কোনো রকম আড়ল না করে তুলে ধরল। এখন সিদ্ধান্ত বিচারকের হাতে ছিল। আকাশের স্বীকারোক্তি কোর্টরুমে বসে থাকা সবাইকে চমকে দিয়েছিল, বিশেষ করে তার নিজের পরিবারকে। তার বাবা তাকে রাগের চোখে দেখছিলেন। বিচারক আকাশের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, আর তারপর রিয়ার দিকে তাকালেন। মিসেস রিয়া, আপনি কি কিছু বলতে চান? রিয়া কাঁদতে কাঁদতে বলল, বিচারক সাহেব, আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। কিন্তু আমি আমার স্ত্রীকে প্রতারণা করার উদ্দেশ্যে কিছু করিনি। আমি শুধু আমার অতীত থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। আমি এই সম্পর্কটাকে পুরো মন দিয়ে গ্রহণ করার চেষ্টা করেছি। আমি আমার শ্বশুর শাশুড়ির সেবায় কোনো ত্রুটি রাখিনি। আমি শুধু একটা সুযোগ চাই, আমার ভুল শুধরানোর। বিচারক কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি আকাশকে জিজ্ঞেস করলেন, মিস্টার আকাশ, আপনি আপনার স্ত্রীর ওপর এত গুরুতর অভিযোগ লাগাচ্ছেন, কিন্তু আপনার কথা থেকে মনে হচ্ছে যে আপনি এখনও এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চান। আপনি আসলে কি চান, তালাক না আপোষ? আকাশের সামনে এখন আর কোনো দ্বিধা ছিল না। সে তার হৃদয়ের কথা শুনেছিল। বিচারক সাহেব, আকাশ দৃঢ় কণ্ঠে বলল, যখনই বিয়ে হয়েছিল তখন আমি আগুনের সামনে 7 পাক ঘুরে শপথ নিয়েছিলাম যে আমি প্রতিটি পরিস্থিতিতে আমার স্ত্রীর পাশে থাকব, তাকে রক্ষা করব। আমি মানি আমার স্ত্রী ভুল করেছে, কিন্তু সে অপরাধী নয়। গত কয়েক মাসে আমি আমার স্ত্রীকে তার ভুলের জন্য অনুতাপ করতে দেখেছি। আমি তাকে এই সম্পর্কটা বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করতে দেখেছি, এবং আজ আমি এই আদালতের সামনে বলতে চাই যে আমিও এই সম্পর্কটাকে আরও একটা সুযোগ দিতে চাই। এই কথা বলে সে তার উকিলের দিকে ঘুরল এবং বলল, আমি এই তালাকের মামলা তুলে নিতে চাই। এইটা শোনামাত্রই আকাশের বাবা তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আকাশ, এ তুমি কি বলছ? হুঁশে তো আছো? আমি পুরো হুঁশে আছি বাবা, এবং আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। রিয়া আমার স্ত্রী, এবং সে আমার সাথে আমার বাড়ি যাবে। বিচারক আকাশের মুখে দৃঢ় সংকল্প দেখলেন। তিনি হেসে বললেন, আদালত স্বামী স্ত্রীর মধ্যে আপোষের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানায়। তিনি মামলাটি খারিজ করে দিলেন। কোর্টের বাইরে আকাশের বাবা তার সাথে কথা বলতে অস্বীকার করলেন। আজ থেকে তুমি আমার কাছে মরে গেছ, তিনি বললেন, এবং তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এখন সেখানে শুধু আকাশ এবং রিয়া ছিল। রিয়া এখনও বিশ্বাস করতে পারছিল না যে যা ঘটেছে তা সত্যি। আকাশ আজ ভরা আদালতে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে আপন করে নিয়েছিল। সে শুধু তার স্বামী নয়, তার ঢাল হয়ে উঠেছিল। আকাশ তার কাছে এলো। চলো, সে ধীরে ধীরে বলল। রিয়া কিছু বলতে পারল না। সে শুধু কেঁদেই যাচ্ছিল।
আকাশ তার হাত ধরল। দুজনে চুপচাপ কোর্ট থেকে বেরোল এবং গাড়িতে বসল। গন্তব্য সেই একই বাড়ি ছিল, কিন্তু এবারের সফরটা নতুন ছিল। এই সফরটা ছিল দুই ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে একটা নতুন গল্প লেখার। যখন আকাশ এবং রিয়া বাড়ি পৌঁছল, তখন বাড়ির পরিবেশটা পাল্টে গিয়েছিল। আকাশের বাবা মা তাদের জামাকাপড় প্যাক করে তাদের পুরনো বাড়িতে চলে গিয়েছিলেন, এই কথা বলে যে তারা এমন বাড়িতে থাকতে পারবেন না যেখানে তাদের ছেলে পরিবারের সম্মানের চেয়ে একজন বিশ্বাসঘাতক মহিলাকে বেছে নিয়েছে। ঘরটা খালি এবং নিঃশব্দ ছিল। রিয়ার একদিকে এই শান্তি ছিল যে আকাশ তাকে আপন করে নিয়েছে, কিন্তু অন্যদিকে এই দুঃখও ছিল যে তার কারণে আকাশ তার নিজের পরিবার থেকে দূরে সরে গেছে। এই সব কিছু আমার জন্য হয়েছে, রিয়া অপরাধবোধে ভরে বলল। তোমার বাবা মা তোমার উপর রাগ করেছেন। আকাশ তাকে দেখল। তারা আজ রাগ করেছে, কিন্তু আমি জানি একদিন তারা নিশ্চয়ই বুঝবে। তারা আমার বাবা মা, বেশি দিন আমার থেকে দূরে থাকতে পারবে না। সেই রাতে মাসের পর মাস পর আকাশ এবং রিয়া একসাথে এক টেবিলে খাবার খেল। পরের কিছুদিন এবং সপ্তাহ তাদের সম্পর্কের জন্য একটা পরীক্ষার মতো ছিল। তাদের একে অপরকে আবার জানতে হচ্ছিল, একে অপরের ওপর আবার বিশ্বাস করতে শিখতে হচ্ছিল। এটা সহজ ছিল না। অতীতের ছায়াগুলো বারবার তাদের মধ্যে আসত। কখনো আকাশের হোটেলের সেই দৃশ্যটা মনে পড়ত, তো কখনো রিয়ার কোর্টে তার ওপর লাগা অভিযোগগুলো। কিন্তু এবার দুজনেই সাহস হারায়নি। যখনই কোনো খারাপ স্মৃতি আসত, তারা একে অপরের সাথে কথা বলত। আকাশ রিয়ার বাধ্যবাধকতা বোঝার চেষ্টা করত এবং রিয়া আকাশের ব্যথা অনুভব করত। তারা একে অপরের কাছে তাদের দুর্বলতা, তাদের ভয় সবকিছু বলতে শুরু করল। ধীরে ধীরে তারা কাছে আসছিল। সময় প্রতিটি ক্ষত ভরিয়ে দেয়। আকাশ এবং রিয়ার ক্ষেত্রেও তাই হল। তাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা ধীরে ধীরে তার জায়গা তৈরি করছিল। কিন্তু একটা ক্ষত তখনও বাকি ছিল, পরিবার থেকে দূরত্ব। আকাশ এবং রিয়া জানত যে রাস্তাটা লম্বা এবং কঠিন, কিন্তু তারাও হার মানতে রাজি ছিল না। আকাশের বাবা মা এখনও তাদের উপর রাগ করেছিলেন। তারা এখনও আলাদা বাড়িতেই থাকছিলেন। আকাশ প্রতি সপ্তাহে তাদের সাথে দেখা করতে যেত, কিন্তু তার বাবা তার সাথে কথা বলতেন না। মা কিছুটা কথা বলতেন, কিন্তু তার কথাতেও একটা দূরত্ব থাকত। রিয়া এই কারণে খুব দুঃখী ছিল। সে জানত যে যতক্ষণ না শ্বশুর শাশুড়ি তাদের ক্ষমা করবেন, তাদের পরিবার পূর্ণ হতে পারবে না। সে তার চেষ্টা চালিয়ে গেল। সে প্রতি দ্বিতীয় তৃতীয় দিনে তার শাশুড়িকে ফোন করত। নমস্কার মা, কেমন আছেন? বাবা ঠিক আছেন? শাশুড়ির শুষ্ক জবাব আসত, হ্যাঁ ঠিক আছি। মা, আজ আমি আপনার পছন্দের লাউয়ের তরকারি রান্না করেছিলাম, আপনাকে খুব মনে করছিলাম। শাশুড়ি চুপ থাকতেন, কিন্তু রিয়া বারবার ফোন করত, তাদের খোঁজ খবর নিত, তাদের স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করত। ফলে বাধ্য হয়ে তাদের হ্যাঁ বা নাতে জবাব দিতে হতো। সে প্রতিবার আদর করে কথা বলত, যদিও ওদিক থেকে কোনো জবাব না আসুক। তার কণ্ঠে এতটা সত্যি আর আপনত্ব ছিল যে পাথরের মৌন গলে যেত। আর আকাশের মায়ের মৌন তো শেষ পর্যন্ত মায়েরই ছিল। ধীরে ধীরে তাদের রাগ গলে যেতে লাগল। তারা এখন রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলতে শুরু করলেন। তার থেকে বাড়ির ব্যাপারে, আকাশের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন। একদিন রিয়ার কাছে তার শাশুড়ির ফোন এলো, মা, তোর শ্বশুরের কিছু একটা হয়েছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। এইটা শোনা মাত্রই আকাশ এবং রিয়ার পায়ের নিচের মাটি সরে গেল। তারা এক মুহূর্ত দেরি করল না, গাড়ি বের করল এবং সোজা তাদের পুরনো বাড়ির দিকে ছুটল। সেখানকার দৃশ্যটা হৃদয় বিদারক ছিল। আকাশের বাবার মুখ ঘামে ভেজা ছিল এবং তিনি কষ্টে নিঃশ্বাস নিচ্ছিলেন। কোনো দেরি না করে তারা বাবাকে গাড়িতে বসালেন এবং শহরের সবচেয়ে ভালো হাসপাতালের দিকে গাড়ি চালালেন। জরুরি ওয়ার্ডে ডাক্তাররা জানালেন যে এটা একটা গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাক, তাৎক্ষণিক অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। অপারেশন সফল হল, কিন্তু ডাক্তার স্পষ্ট বলে দিলেন জান বেঁচে গেছে, কিন্তু পরের কয়েক সপ্তাহ খুব নাজুক। দুদিন পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে, কিন্তু তখনও তার ২৪ ঘন্টা নজরদারি এবং সম্পূর্ণ মানসিক চাপমুক্ত পরিবেশে প্রয়োজন। দুদিন পর ডাক্তারের অনুমতি নিয়ে আকাশ তার বাবাকে বাড়ি নিয়ে এলো, তাদের বাড়িতে। মাও তাদের সাথে ছিলেন, কিন্তু তার মন ভারী ছিল। তার ভয় ছিল যে এই উত্তেজনাপূর্ণ পরিবেশে তার স্বামী কিভাবে থাকবেন। কিন্তু রিয়া তাকে ভুল প্রমাণ করে দিল। সে হাসপাতালের থেকেও ভালো পরিবেশ বাড়িতে তৈরি করল। সে একটা ঘর পুরোপুরি তার বাবার জন্য তৈরি করল।
সকালের প্রথম চা থেকে শুরু করে রাতের শেষ ওষুধ পর্যন্ত রিয়া তার প্রতিটি জিনিসের খেয়াল রাখছিল। ডাক্তার যেমন পুষ্টিকর এবং হালকা খাবার বলেছিলেন সে নিজেই তা বানাত, কখনো ডালের জল তো কখনো মশলা ছাড়া খিচুড়ি। সে সময় মতো তার রক্তচাপ পরীক্ষা করত, তাকে ধরে একটু হাঁটতে সাহায্য করত, কখনো কখনো তার পাশে বসে খবরের কাগজ পড়ে শোনাত, যাতে তিনি বিরক্ত বোধ না করেন। আকাশের বাবা, যিনি এতদিন রিয়ার নামেও ঘৃণা করতেন, নীরবে সবকিছু দেখছিলেন। তার চোখে রিয়ার স্বার্থহীন সেবা একটা ছবির মতো চলছিল। তিনি দেখছিলেন যে কিভাবে এই মেয়েটি, যাকে তিনি বাড়ি থেকে বের করে দেওয়ার আদেশ দিয়েছিলেন, আজ নিজের রাতের ঘুম ত্যাগ করে তার মাতার কাছে বসে থাকে। তিনি দেখছিলেন যে কিভাবে সে তার স্ত্রী আকাশের মায়েরও খেয়াল রাখে, তাকে খাবার খাওয়ায় এবং আশ্বাস দেয় যে বাবা শিগগিরই ঠিক হয়ে যাবেন। তার নিজের তিক্ত কথা, তার রাগ, সবকিছু তার মনে পড়ছিল। এক রাতে আকাশ এবং তার মা ঘুমাচ্ছিলেন। রিয়া সবসময়কার মতো তার শ্বশুরের ঘরে একটা চেয়ারে বসে ঢুলছিল। তখনই তার শ্বশুর ধীরে কাঁপা কণ্ঠে তাকে ডাকলেন, মা, রিয়া। রিয়া সাথে সাথে উঠে তার কাছে গেল। জি বাবা, জল চাই? না মা, শুধু তোমাকে কিছু বলতে হতো। তার কণ্ঠস্বর ভারী ছিল। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বুঝতে পারিনি। কি না বলেছি তোমাকে? রিয়ার চোখে জল এলো। বাবা, আপনি এমন কেন বলছেন? বড়দের ক্ষমা চাওয়া শোভা পায় না। না মা, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তোমাকে ভুল বুঝেছি। তোমাকে সেই সম্মান দিইনি যার তুমি অধিকারী ছিলে। যদি আজ তুমি না থাকতে, তবে জানি না আমাদের কি হতো। আকাশ তোমাকে বেছে নিয়ে কোনো ভুল করেনি। ভুল তো আমরা করছিলাম, তোমাদের দুজনকে না বুঝে। এই কথা বলতে বলতে তার চোখ থেকে জল ঝরতে লাগল। রিয়া তার হাত ধরল। না বাবা, ভুল কারো ছিল না, শুধু পরিস্থিতি খারাপ ছিল। এখন সব ঠিক হয়ে গেছে, তাই আপনিও শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ঠিক সেই সময় আকাশ এবং তার মাও ঘরে এসে গেলেন, এবং তারা এই সব কিছু দেখতে শুনতে পেলেন। মায়ের চোখ থেকেও আনন্দের জল ঝরছিল। আকাশ তার বাবার কাছে গেল এবং তাকে গভীরভাবে জড়িয়ে ধরল। বহু বছর পর বাবা ছেলে এক হয়েছিল। সেই সন্ধ্যায় পুরো পরিবার একসাথে খাবার টেবিলে বসেছিল। মাসের পর মাস পর এমনটা হচ্ছিল। মা সবাইকে খাবার বেড়ে দিলেন। খাবারের মাঝে হালকা ফুলকা কথাবার্তা চলছিল। আকাশ তার প্লেটে খাবার নিতে নিতে বলল, জানেন বাবা, যখন আপনারা দুজন এখানে ছিলেন না, তখন এই বাড়িটা কামড়ে উঠত। নীরবতা এত ভারী ছিল যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যেত। কিন্তু এখন আমরা চারজনের সাথে এই বাড়িটা আবার ঘরের মতো লাগছে। তখনই রিয়া কারোর দিকে না তাকিয়ে ধীরে ধীরে বলল, 4 জন নয়, 5 জন। সবার হাত থেমে গেল। মা জিজ্ঞেস করলেন, কি বললি মা? রিয়ার মুখ গোলাপি হয়ে গেল। সে লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। আকাশ তার লাজুক মুখটা দেখল এবং তারপর তার চোখ চকচক করে উঠল। সত্যি? তার কণ্ঠে অবিশ্বাস, খুশি এবং উত্তেজনা ছিল। রিয়া শুধু ধীরে ধীরে মাথা নাড়াল। আমি বাবা হতে চলেছি! আকাশ চিৎকার করে উঠল এবং সাথে সাথে উঠল। সে রিয়াকে চেয়ার থেকে তুলে কোলে নিয়ে ঘোরাতে লাগল। ও মাই গড, ও মাই গড! রিয়া হাসতে হাসতে বলল, আকাশ, নামাও আমাকে। আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। আকাশ পুরো ঘরে রিয়াকে নিয়ে ঘুরছিল। মায়ের চোখ আনন্দের জলে এলো। তিনি সাথে সাথে হাত জোড় করলেন এবং ওপরে তাকিয়ে বললেন, ধন্যবাদ ভগবান, তোমার কোটি কোটি ধন্যবাদ। বাবার চোখও ভেজা ছিল। তিনি হাসছিলেন এবং তার মুখে গর্ব ঝলক দিচ্ছিল। আমরা দাদা দাদি হতে চলেছি, তিনি ভারী কণ্ঠে বললেন। আকাশ অবশেষে রিয়াকে নিচে নামাল। ধন্যবাদ, ধন্যবাদ রিয়া। মা উঠলেন এবং রিয়াকে গভীরভাবে জড়িয়ে ধরলেন। মা, তুই আমাদের সব কিছু দিয়ে দিলি। এখন তো সত্যি সত্যি এই বাড়িটা পূর্ণ হয়ে গেল। সেই সন্ধ্যায় খাবার টেবিলে শুধু খাবার পরিবেশন করা হলো না, সেখানে আনন্দ ভাগ করা হলো, স্বপ্ন দেখা হলো এবং এক নতুন আগামীকে স্বাগত জানানো হলো। তো বন্ধুরা, সম্পর্কগুলো ভুল থেকে শেষ হয় না, বরং চেষ্টা না করলে শেষ হয়ে যায়। আর যদি ভালোবাসা খাঁটি হয়, তবে তা ক্ষমার রাস্তা দিয়ে পেরিয়ে বিশ্বাসের গন্তব্যে পৌঁছায়। বন্ধুরা, আকাশ রিয়াকে ক্ষমা করে কি ঠিক করল না ভুল করল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান এবং এটাও বলুন যে আপনারা আমাদের গল্প কোন শহর থেকে শুনছেন। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা ঘটে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে আনি, তবে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান।
আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।